আমরা, যেন তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি, ইংরেজির পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। এটির সাথে কর্মসংস্থানের বিষয়টি আপনাদের তুলে ধরা হয়েছে, বিভিন্ন সেক্টর গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমরা কোন কোন সেক্টর বের করছি। খুব সংক্ষেপে যদি বলতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে বলতে হয় যে যেমন ধরুন শিক্ষা ব্যবস্থায় আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে এমন ভাবে শিক্ষিত করে তুলতেছে যে শিক্ষাটা পেলে সে দ্বিতীয় বা তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ হবে, সে ভোকেশনাল ট্রেনিং পাবে, সে স্পোর্টসে তাকে কোনো না কোনো একটা স্পোর্টসে তাকে মোটামুটি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাদেরকে আর্ট এবং কালচারে কম বেশি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাকে অ্যাচিভ করতে হবে তাকে। এখন আমরা যদি শুধু এভাবে জিনিসটি কল্পনা করি, আজকে যে ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাস করবে এবং সে যখন অন্তত দুটো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে, সে যখন কম বেশি একটি স্পোর্টসে, সেটি ফুটবল হোক, সেটি ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, একটি স্পোর্টসে ক্রিকেট, অথবা সে যখন সুন্দর ছবি আঁকতে পারবে, এর পাশাপাশি যদি সেই বাচ্চাটিকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি ভোকেশনাল বা টেকনোলজিক্যাল ট্রেনিংও তার থাকে কোনো একটি বিষয়, যেমন কিভাবে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করতে হয়, অথবা কিভাবে পানির পাইপলাইন বসাতে হয়, অথবা আমরা আমাদের রক্ত পরীক্ষা করাতে চাই, এরকম মেডিকেল ট্রেনিং যদি তাদেরকে দেওয়া হয় এবং এইরকম জ্ঞান যদি তাদের থাকে, আপনারা চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি যে এই মানুষটা দেশেই হোক অথবা বিদেশেই হোক, যেখানে সে যাবে কোনো জায়গায় সে আটকে থাকবে না। আপনাদেরকে তাই মনে হয় আটকে থাকবে এরকম একটা মানুষ যার এতটা কোয়ালিটি আছে, আটকে থাকবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের একটা ছোট ঘটনা বলি, কেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলছি। কিছুদিন আগে সাউথ কোরিয়া, তারা তাদের ওয়েল্ডার লাগবে, ওয়েল্ডিং করে যায়, ঝালাই করে একটা সাথে আরেকটা ঝালাই, কিন্তু এটা সেই ঝালাই না, এটা হচ্ছে আন্ডার ওয়াটার ঝালাই, আন্ডার ওয়াটার ওয়েল্ডার। তারা বাংলাদেশের কাছে চেয়েছে, একজনও নাই বাংলাদেশ থেকে, একজনও নাই বাংলাদেশ থেকে। সাউথ কোরিয়া কিন্তু বড় বড় শিপ বানায়, তারা জাহাজ বানায়, সেই জন্যই তাদের আন্ডার ওয়াটার ওয়েল্ডার লাগবে। একটা মানুষ পায়নি। তারা এই মানুষ নিতে চেয়েছিল, কয়েক হাজার মানুষ নিতে চেয়েছিল। বেতন শুনবেন কত তারা দিতে চাচ্ছিল বেতন, যদি তারা নিতে পারতো বাংলাদেশ থেকে? আমরা দিতে পারিনি, দেশ হিসেবে আমরা একজনকেও দিতে পারিনি। জানতে চান বেতন কত ছিল এক একজনের? যদি আমরা দিতে পারতাম, $3,000 ছিল এক একজনের বেতন, $3,000। এখন আপনি বাংলায় টাকায় ডলার কনভার্সন কত আমার ধারণা নেই, মুহূর্তে জানা নেই, আমার কনভার্ট করে দেখতে পারেন। 100 টাকা করে ধরলেও 3 লক্ষ টাকা তো হবে, তবে খুব সম্ভবত 100 টাকার বেশি বোধ হয় এখন ডলারের রেট। কাজে 3 লক্ষ টাকার বেশি বেতন আমরা একজনকেও দিতে পারিনি। তারা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারপরে ঠিক আছে তোমরা ব্যবস্থা করো, আমরাই আসবো, আমরাই ট্রেনিং করাবো, আমরাই নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি দেখেন যে খোঁজ করেন, দেখবেন যে জাপানে বহু মানুষের প্রয়োজন, 2 ধরনের মানুষ। তাদের পপুলেশনটা কিন্তু আমাদের যেরকম ইয়াং জনসংখ্যার পরিমাণ বেশি, তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং জনসংখ্যা কম। ফলে তাদের খামারগুলো, তাদের ফার্মিং ল্যান্ডগুলো খালি হয়ে যাচ্ছে, তাদের মিল ফ্যাক্টরিগুলো খালি হয়ে যাচ্ছে। তাদের এবং আরেকটি তাদের বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে যেহেতু বললাম যে পপুলেশন হিসাবে তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, সেই জন্য তাদের হেলথ কেয়ারের দরকার। অর্থাৎ বয়স্ক মানুষকে একটা সার্টেন পর্যায়ে পরে লুক আফটার করতে হয়, দেখতে হয়, টেক কেয়ার করতে হয়, টাইম মতন ওষুধ খাওয়াতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়। এরকম প্রচুর মানুষ তাদের প্রয়োজন। আমরা যদি আমাদের ইয়াং মানুষদেরকে, নারী হোক পুরুষ হোক তরুণদেরকে আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমরা যদি তাদেরকে জাপানি ভাষা ট্রেনিং দিতে পারি, তাদের এগ্রিকালচার ব্যবস্থা ট্রেনিং দিতে পারি, অথবা তাদেরকে, আমাদের মেয়েদেরকে যদি আমরা হেলথ কেয়ারের ট্রেনিং দিতে পারি উইথ দি কোর্স অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি চিন্তা করেন কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা জানি
চায়নার পপুলেশন 1.5 বিলিয়ন প্লাস মাইনাস, কিন্তু সেই চায়নাতে এখন শ্রমিকের প্রয়োজন। এই ঘরে যতজন আপনারা আছেন, কেউ ম্যান্ডারিন বা চাইনিজ কি জানেন? মনে হয় না, খুব সম্ভবত না। আচ্ছা, তাদেরও শ্রমিকের প্রয়োজন। আমরা যদি ভাষাটা শিক্ষা দিতে পারি শুধুমাত্র চাইনিজ, যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকল্পনা করছি, এই কয়েকটি ভাষা আমরা পরিকল্পনা করছি, জাপানিজ ভাষা পরিকল্পনা করছি, ম্যান্ডারিন ভাষা পরিকল্পনা করছি। ভাষাটা যদি চাইনিজ, ম্যান্ডারিন না, চায়নায় ম্যান্ডারিনটা বেশি ব্যবহৃত হয়। এই ভাষাটা যদি শিক্ষা আমরা দিতে পারি, তাহলে এই দেশ থেকেও আমরা পাঠাতে পারবো ওই দেশে কাজ করার জন্য। প্রিয় সহকর্মী, ইউরোপের ইটালি একটা দেশ আছে, এই দেশে ঠিক জাপানের মতন অবস্থা, গ্রামকে গ্রাম পপুলেশন খালি হয়ে যাচ্ছে, তাদের কৃষিকাজগুলো তারা সারতে পারছে না। আমরা যদি ইটালিয়ান ভাষা শিখি এবং এখানকার কৃষি ব্যবস্থার কি আছে না আছে সেই জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পাঠাতে পারি কৃষিকাজের এই কাজে, ইউরোপে আমরা তাদের কাজের ব্যবস্থার সংস্থান করতে পারবো। আমরা এর ভিতরে কাজ শুরু করেছি, এর ভিতরে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, সেই জন্য কিছুটা সমস্যা হচ্ছে। তারপরে আমরা পাবলিকলি অ্যাভেলেবল যত ডাটা আছে সেটি বের করে আমরা কাজ করার চেষ্টা করছি যে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটার রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের তরুণ সমাজের জন্য সেভাবে গড়ে তুলতে চাইছি। আপনাদের এখানে নিশ্চয়ই মাহাদি আমিন অথবা অন্যরা যারা বলেছে, নিশ্চয়ই বলেছে যে তরুণদের কর্ম পরিকল্পনার ব্যাপারে, বিশেষ করে অনলাইনে বা ইন্টারনেটে আইটি সেক্টরে যারা কাজ করে, আইটি সেক্টরে অনেকগুলো ভাগ আছে। এই অনেকগুলো ভাগের মধ্যে বিভিন্ন বিষয় আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। যে অনেকে আছে আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্র দলের ভিতরে আছে, এর বাইরে বহু স্টুডেন্ট, ইয়াং বহু মানুষ আছে যাদের জন্য একটি বিরাট সমস্যা হচ্ছে যে ডাটা, ইন্টারনেট ডাটা, খুব সম্ভব বাংলাদেশে এমবি বলে বোধহয়, খুব সম্ভব এদিকে। তো ইন্টারনেট যে ডাটা আছে, এই ডাটাটা ইজ কোয়াইট কস্টলি। অনেক তরুণ আছে আমাদের যারা কাজ করছে, হয়তো ধরেন কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করছে অথবা কন্টেন্ট তৈরি করছে, কিন্তু ডাটার দাম বেশি হওয়ার ক্ষেত্রে সে সেটা পুরোপুরি ভাবে যতটুকু ভাবে সে করতে চায় সেভাবে সে করতে পারছে না। এখন আমরা যদি তাদেরকে ওরকম স্পেস, প্রথমত তার কাজ করার স্পেসও হয়তো সেভাবে নেই। বাংলাদেশে আমরা দেখেছি উন্নয়নের নামে বিগত স্বৈরাচারের সময় বহু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের আইটি পার্কের নামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলাতে এখন গরু ছাগল চলে গেল অথবা বিয়ে শাদী, কমিউনিটি, এই ধরনের সামাজিক অনুষ্ঠান হয়, যেটার উদ্দেশ্য লক্ষ্য সেভাবে হয় না। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজে সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব। এই যে যারা ঘরে বসে, মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব, খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে। আবার একই সাথে আমরা ছাত্রছাত্রী যারা আছে বা সব ধরনের মানুষের জন্য আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে এক্সপেরিমেন্টলি, অলরেডি আমরা ঠাকুরগাঁয়ে এই প্রজেক্টটি চালু করেছি। দলের পক্ষ থেকে আমাদের আইটি সম্পাদক, আইটি সেক্টর বিএনপি যেটা আইটি সম্পাদক, তারা এটি চালু করেছেন অলরেডি এক্সপেরিমেন্টলি। পরে ইনশাল্লাহ জনগণের রায় সমর্থনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই বিষয়টি তখন রাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে পুরো দেশে আমরা চালু করবো। কি সেটি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় ভালো কলেজ যেগুলো আছে, স্কুল যেগুলো আছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া বা ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে, সেইগুলোতে আমরা 1-1.5 ঘন্টার জন্য যে কোনো মানুষ লগ ইন করার কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে লগ ইন করলে 1-1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট তাদেরকে ব্যবস্থা করে দিব আমরা।
যাতে তরুণ সমাজ তারা ইন্টারনেটের মাধ্যমে স্ব কর্মসংস্থানের যে ব্যবস্থা তারা করতে চাইছে সেই ব্যবস্থাটি যাতে তাদের জন্য সহজ হয়, সেই কাজটি আমরা করতে চাইছি তাদের জন্য। হয়তো সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব, সুযোগ পেলেই আমরা এই কাজটি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, গেল ফ্যামিলি কার্ড, গেল কৃষক কার্ড, গেল কর্মসংস্থানের বিভিন্ন অনেকগুলোর মধ্যে কয়েকটি আইডিয়া বা বিষয় আমি তুলে দিলাম। শিক্ষার যে কথাটি বলেছিলাম, নিশ্চয়ই এর মধ্যে শিক্ষা সংক্রান্ত ডক্টর জিয়া খুব সম্ভবত আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছেন। শিক্ষা সংক্রান্ত যেটি বলেছেন সেখানে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে নিশ্চয়ই উনি একটি কথা তুলে ধরে ট্যাবলেট আমরা পৌঁছে দেব। কেন পৌঁছে দিব? দেখুন, আমরা একটি ঘটনা বলি। ঘটনাটি আমাদের এখানে ছেলেটি আমাদের দলের সাথে সম্পৃক্ত, তো ওর কথা থেকে শুনেছি। ওর ছেলেটির বয়স এখন 12 বছর, ছাত্র দল করতে এক সময় এই দেশে বেশ কয়েক বছর ধরে আছে। তো ওর কাছ থেকে ঘটনাটি শোনাম, এই জন্য তখন বাপ বাধ্য হলো সিট বেল্টটা লাগাতে। এই কথাটাই আমি আপনাদের সামনে এই জন্য বললাম। দেখুন, আজকে আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে, কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। তো মানুষের সাহায্যে যদি মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয়, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শুধু একজন মানুষকেই শুধু দেখবে না, পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে, যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল, আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব। কাজে এক বাক্যে যদি এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয়, তাহলে আজকের যে শিশু তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তার মধ্যে সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে। দুর্নীতি খারাপ, ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট, এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে। এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয়, আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষককে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয়, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা দিতে হবে। ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে চাইছি। এর ডিটেইলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন, ডিটেইল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য, সামাজিক লক্ষ্য, পারিবারিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, দেশপ্রেমের লক্ষ্য কি, সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অর্থাৎ আজকের যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি, দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না। আজকের শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব, প্রিয় সহকর্মীবৃন্দ। এবং সেই জন্য আমাদের শিক্ষকদেরকেও গড়ে তুলতে হবে। কাজে আসুন সেটি আমাদেরকে করব, এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা শিক্ষা গেলাম, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা কর্মসংস্থানের ব্যাপারে খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। আরেকটি বিষয়, পরিবেশ। যদি চারিদিকে খাখা মরুভূমি হয়ে যায়, এর মধ্যে থাকবো কি করে? আমরা এর মধ্যে থাকতে পারবো না। কাজেই আমাদেরকে পরিবেশ করতে হবে। এবং পরিবেশের জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি? আমরা আমাদের শহীদ জিয়া সেই জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন। যে কোনো মূল্যে আমাদেরকে খাল খনন শুরু করতে হবে। দেশে নদী খনন, খাল খনন করতে হবে, অন্যতম প্রায়োরিটি। কেন করতে হবে কম বেশি সেটি এক্সপ্লেইন করা হচ্ছে। এবং আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে, আমরা আগামী 5 বছর ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী 5 বছরে আমরা চেষ্টা করবো 25 কোটি গাছ লাগাতে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকেই হয়তো মনে মনে হাসছেন, এতই শুধু 25 কোটি গাছ লাগানো? আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটি ভাবে 3 মাস, মনসুন বা বর্ষাকাল। বাকি 9 মাস আপনি কি করবেন সহকর্মী? 9 মাস আপনি গাছের চারা তৈরি করবেন। কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন, কোন কোন জায়গায় রোপণ করবেন, কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন, এই পুরো প্ল্যানিংটা আপনি বাকি 9 মাস করবেন। বাংলাদেশে কম বেশি প্রায় 1 লক্ষ নার্সারি আছে। এবারে যে প্রত্যেকটি নার্সারি
উৎপাদন ক্ষমতা অর্থাৎ চারা তৈরির ক্ষমতা কম বেশি 25,000+, 25,000 চারা, 20 থেকে 25,000 চারা অন এন এভারেজ প্রত্যেকটি নার্সারি তৈরি করতে পারে। কাজে আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখে নিতে পারি মোটামুটি বছরে 4 থেকে 5 কোটি চারা আমরা উৎপাদন বা তৈরি করতে সক্ষম হব, এবং সেটা আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বনায়ন তৈরি করতে পারি, বন তৈরি করতে পারি, আমরা আমাদের আবহাওয়া, আমাদের ক্লাইমেট, আবহাওয়া আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো। গরমের সময় খুব গরম পড়ে, আমরা চেষ্টা করতে পারি, এবং আমাদের এই চেষ্টা মোটামুটি ভাবে আল্লাহর মধ্যে সফল হলে 5 বছরের মধ্যে অ্যাটলিস্ট 3 ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে আনতে সক্ষম হবো। প্রিয় সহকর্মী, আসুন এরপরে আরেকটি পরিকল্পনার কথা বলি। ইউকে পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এই দেশে মানুষের স্বাস্থ্য সুবিধা, স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য NHS আছে। এই NHS কিন্তু খুব হাবুডুবু খাচ্ছে বাজেটের ভারে। এই দেশের মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 3 ভাগের 1 ভাগ, 7 কোটির মতন। 6 কোটি তারা নিজেরা, 1 কোটি বিদেশি, 7 কোটির মতন। এই 7 কোটিকে এখানে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে বাইপাস করতে হলে সম্পূর্ণ, মানে যার বৈধ অধিকার আছে এই দেশে থাকার, এরকম মানুষের যদি বাইপাস লাগে, হার্ট অ্যাটাক হয়, স্টেন্টিং করতে হয়, যেটি হোক না কেন, কারো যদি ক্যান্সারের চিকিৎসা করতে হয়, ডায়ালিসিস করতে হয়, কিডনি চেঞ্জ করতে হয়, পুরো সরকার সেই খরচ বহন করে, বের করে সরকার। কিন্তু তারপরে এরকম দেশ হাবুডুবু খাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, মিনিমাম 20 কোটি। এত বিপুল জনসংখ্যাকে আমি খুব সস্তা স্লোগান দিতে পারি, সবার জন্য স্বাস্থ্য সুবিধা দিব, আমরা সবাইকে আমরা ফ্রি দিব। বলাটা খুব ইজি, করাটা অত্যন্ত কঠিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখুন বাস্তবতা যেটা শেষ করতে হবে, মাননীয় আগে আমি শেষ করে আনি। বাস্তবতা যেটা হচ্ছে, আজকে হ্যাঁ আমাদের হাসপাতাল তৈরি করতে হবে, কিন্তু আজকে আপনি যতই সরকারি হাসপাতাল তৈরি করুন না কেন, আমাদের বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতি সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে প্রবেশ করেছে, আপনি হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালে বিভিন্ন রকম সমস্যায় দুর্নীতিকে ঘিরে বিভিন্ন রকম দুর্নীতি। কাজেই আপনি মানুষের দৌড় করায় বা মানুষকে প্রত্যাশিত স্বাস্থ্য সেবা আমরা দিতে পারছি না। ফ্যাক্ট, বাস্তবতা। কিন্তু বাস্তবতা মেনে নিয়ে এটাকে তো ঠিক করতে হবে। কি করতে হবে? এখন একটি আবার অন্য বাস্তবতা যদি দেখি, সরকারের যে রিসোর্স আছে, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সরকারের যে রিসোর্স আছে, এই রিসোর্সে বাংলাদেশের সব জেলায় যে হাসপাতাল আছে, ধরেন সেখানে প্রতিদিন একটি হসপিটাল 1000 রোগীকে সব রকম কম বেশি সাপোর্ট দিতে পারে। সরকার থেকে যে সাপ্লাই দেওয়া হয়, 1000 রোগী আসলে তাকে ওষুধ, ব্যান্ডেজ, পট্টি, যাই বলেন না কেন, নার্স, বিছানা সবকিছু 1000 দিতে পারে সে। কিন্তু আপনার রোগী আসছে প্রতিদিন 2500, অর্থাৎ প্রতিদিন 1500 করে রোগী আসছে। আপনার আজকে যে 2500 আসলে আপনি 1000কে ডিল করলেন, 1500 তো রয়ে গেল। আগামীকাল এই 1500-এর 1000কে করতে করতে আপনার আরো 2500 অ্যাড হয়ে গেল ওটার সাথে, অর্থাৎ এটা তো বাড়ছে, এটা যে তো আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এখন কি করতে হবে? ইউরোপ বা এখানে যেটা এখন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশনে তারা জোর দিচ্ছে। মানুষকে তারা ঘরে ঘরে যাচ্ছে, মানুষকে তারা বোঝাচ্ছে, ভাই তুমি চিনি কম খাও, মিষ্টি কম খাও, চকলেট কম খাও, তাহলে ডায়াবেটিক হবে না। তুমি লবণ কম খাও, তেল কম খাও, ভাজা পোড়া কম খাও, ভাই তাহলে হার্টের সমস্যা কম হবে। অন্য আরো যেগুলো আছে, এই কম করো, এইভাবে পানি খাও, তাহলে ডায়ালিসিসের সমস্যা হবে না, কিডনি তাহলে ভালো থাকবে, এই খেও না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সেই কাজটি করতে হবে। এই মুহূর্তে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমাদের দেশ, শহর, জেলা, শহর, গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে, তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে, তাহলে আমাদের ডায়াবেটিক কম হবে। আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি